বিষয় লোভে আপনার মনুষ্যত্বের চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তাই তাই গিন্নিমার দু চোখ দিয়ে শ্রাবণের ধারা আপনি দেখেও দেখতে পারছেন না। বাইরে আকাশে বাতাসে তোলপাড় করা কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে আপনাদের আমি চারটের গোড়া প্রাসাদটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কর্তা বাবু, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ঝটকা! মনে রাখিস, তুই পুরনো হলেও এ বাড়ির কিন্তু কাজের লোক। ও যেমন ভুলে যাচ্ছে তেমনি তুমি বোধহয় ভুলে যাচ্ছ রাজা অন্যায় করলো, সে তোমার সন্তান। তাই মা হয়ে আমি সন্তানের অবাধ্যতা কিছুতেই সহ্য করতে পারবো না গো, কিছুতেই সহ্য করতে। সে কি মা? মা গো, আমাকে পৃথিবীতে আনার সময় 10 মাস 10 দিন তুমি তোমার গর্ভে ধারণ করেছিলে। সেই 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 গর্ভ যন্ত্রণা যখন সহ্য করতে পেরেছো, এই সামান্য ঘটনা তুমি সহ্য করতে পারছো না মা? রাজা মা গো, মা গো, মেয়েরা তো পৃথিবীতে যন্ত্রণা সহ্য করতে আসে। তোমাদের যে মাতৃত্বের আগুনে জ্বলতেই তো তোমরা এই পৃথিবীতে এসেছো মা। তোমাকে যে সেই গর্ভ যন্ত্রণা সহ্য করতেই হবে মা। হ্যাঁ, গর্ভ যন্ত্রণা সহ্য করতেই হবে। রাজা, কোন সাহসে এই মুখার্জি বংশের চৌকাট পেরিয়ে তুই ঘরের মধ্যে ঢুকলি? যে সাহসে এই মুখার্জি বাড়িতে জন্মগ্রহণ করে তোমার 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 দেওয়া ওই পদবিটা আমি আমার নামের পাশে বসাই, সেই সাহসে। কি বলে তুই? ও যাই বলুক না কেন, তবু তোমাকে হাত জোড় করে বলছি, আজকে এই শুভ দিনে ওদের বাড়ি থেকে তাড়িয়ে তুমি এই পরিবারের অকল্যাণ ডেকে এনো না গো, অকল্যাণ ডেকে এনো না। অকল্যাণ তো তোমার ছেলে আগেই করে বসেছে। এখন সেই সংক্রমণ ঘরের ভিতরে ঢুকে আর যাতে অকল্যাণ করতে না পারে, তার জন্য এই মুহূর্তে ওই ছোট লোকের মেয়েটাকে এখান থেকে বিদায় করে দাও। বাবা, বিয়ের আগে মেয়েটা ছোট লোকের মেয়ে থাকলেও বিয়ের পর কিন্তু ওই মেয়েটা এই বড়লোক বাড়ির বৌমা হয়ে গেছে। তাকে তুমি তাড়াবে কেমন করে বাবা? তাহলে তুইও শুনে রাখ রাজা, আজ থেকে তোকে আমি ত্যাজ্যপুত্র করলাম। জানি বাবা, জানি তুমি আমাকে ত্যাজ্যপুত্র করে দেবে, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তার জন্য আমি তৈরি বাবা, তার জন্য আমি তৈরি। কারণ অন্ধ আবিয়াতে তোমার বিবেকটা পুড়ে ছাই হয়ে গেছে বাবা। সেই ছাই হয়ে যাওয়া বিবেকটা ওই পুড়ে যাওয়া বিবেকটার গন্ধে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাবা। এই বাড়িতে থাকলে হয়তো আমি দম বন্ধ হয়ে মরে যাব। তাই এই বাড়ি ছেড়ে যে আমায় চলে যেতেই হবে। চলো কাবেরী। না, আমার জন্য তুমি কেন বাড়ি ছাড়বে বাবা? এই বুকে অনেক আশা ছিল আমি মুখার্জি বাড়ির বউ হয়ে আসবো। তাই বলছি বাবা, দয়া করে আমার সেই আশাকে আপনি ভেঙে দেবেন না। আপনাদের বাড়িতে তো অনেক চাকর বাকর আছে, আমি না হয় তাদের সঙ্গে থাকবো। তার পরিবর্তে আপনি শুধু দুমুঠো অন্ন আর একটু থাকতে জায়গা দেবেন বাবা। বাবা, আমি মন দিয়ে আপনার সেবা করতে চাই বাবা। দয়া করে আমার সেই আশাটাকে আপনি ভেঙে দেবেন না বাবা। আমাকে এই বাড়ি থেকে দাঁড়িয়ে দেবেন না, আমাকে এই বাড়িতে একটু থাকতে জায়গা দিন বাবা, একটু জায়গা দিন বাবা। দূর হয়ে যা ছোট লোকের মেয়ে। কাবেরী, যে শ্বশুরের ভিটে তোমার কাছে স্বর্গ, সেই শ্বশুরই আজ প্রমাণ করে দিচ্ছেন যে তিনি স্বর্গের নন, তিনি নরকের অধিপতি। তিনি নরকের অধিপতি। রাজা, আমার সামনে দাঁড়িয়ে আমাকে এইভাবে অপমান করলে চাপটা পিঠের ছাল তুলে নেব। চাবুকটা যে আপনার হাতে আছে বলে আপনি পিঠের ছালটা তুলে নিতে পারবেন মাননীয় বীরেশ্বর মুখার্জি, কিন্তু ওই চাবুকটা আমার হাতে থাকলেও আমি কিন্তু আপনাদের ছালটা তুলে নিতে পারবো না। কারণ আপনি যে আমার বাবা। সন্তানেরা অন্যায় করলে মা বাবা তাদের শাসন করবে, শাস্তি দেবে। তাই তোমার কথাতে আমি হাসি মুখে মৃত্যুকেও বরণ করতে পারি বাবা। কিন্তু যে মেয়েটাকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে শাখা পরিয়ে এ বাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে এসেছি, তাকে তো আমি ত্যাগ করতে পারবো না বাবা। তাকে আমি ত্যাগ করতে পারবো না, তাকে ত্যাগ করতে পারবো না।
তুমি না বাবা, বাবা হয়ে এতখানি নির্দয় হতে পারলে? তোমার সে অভিজাতের অঙ্কটাকে মেলাতে গিয়ে তুমি ভুল করলে গো, তুমি ভীষণ ভুল করলে। জ্ঞান আমি হারাইনি রানী, জ্ঞান আমি হারাইনি। তোরাও যদি আমার আদেশ না মানিস তাহলে ওই রাজার মতো তোরাও কোথাও জোয়ারের সাথে হারিয়ে যাবি। বাবা, 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 ওই চাবুকটা মারতে গিয়ে তোমার হাতে লাগেনি তো বাবা? রাজা, তোমার হাতে লাগেনি তো? রাজা, মা, মা, কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলে আমাদের চলার পথটা যে পিছল হয়ে যাবে মা। একদম একদম কাঁদবে না, একদম কাঁদবে না। চলো। মাগো, শুনেছি নতুন বউকে বরণ করার জন্য বরণ ডালার প্রয়োজন হয়। তাই তাই মুখার্জি বাড়ির অন্তরে নাই হোক, আপনার অন্তরে ঠাই দিয়ে বৌদিমণির কপালে বরণ ডালা ছুঁয়ে দিন গিন্নিমা। ঝটকা ঠিক করেছিস, দে দে বরণ ডালা দে। আমি যে মা, মা হয়েছি, আমার ছেলে বউকে যে বরণ করে নিতে হবে। রাজা, মা, তুই আমাকে একটা কথা দে বাবা। বলো মা। তোর বাবা আজ তোর গায়ে হাত তুলেছে, অন্যায় করলো, তার জন্য সেই রাগ তোর মনের মধ্যে পুষে রাখিস না বাবা। তাহলে যে চরম অভিশাপ হয়ে এই সংসারে চুকে পড়বে। তাই আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি বাবা, তোর বাবার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। না, তুই না। তোর বাবাকে ক্ষমা করে না। দে বাবা। না মা, না 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 তোর বাবা- না না মা, না মা, চুপ করো মা, চুপ করো। মা গো, বাবার এই ভুলটাকে আশীর্বাদের ফুল মনে করে আমি বাবার শ্রী চরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বলবো, পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। রাজা, আমি আমি তোমার চরণে, আমি তোমার চরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বলবো, জননে জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননে জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননে জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। মাগো, রাজা, এই সন্তানদের জন্য তো মা বাবাই শেষ কথা। মা, তুমি আমায় জন্ম দিয়েছো, বড় করে তুলেছো, তোমরাই তো আমার সব। তাই তো আমি তোমাদের উদ্দেশ্যে বলি, মাগো, রাজা, হিমালয় হয়ে মাগো শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো, হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী, তুমি দুহাত মেলে আই খোকা বলে কোলে টেনে নিলে।
তোমাকে পৃথিবীর এই কোলে এনেছিলে তুমি মা আমাকে বীরেশ্বর মুখার্জির সার কারখানায় ভেজাল সার ধরা পড়েছে। বাড়িতে সকাল থেকে ফোনের পর ফোন আসছে। স্বয়ং পুলিশ মন্ত্রী 2 নম্বরই সার উৎপাদনের বিরুদ্ধে স্টেপ নেবেন বলে জানিয়েছেন। যেদিন থেকে আমি এই সার কারখানার ম্যানেজিং ডাইরেক্টরের আসনে বসেছি, সারে সারা ভেজাল মিশিয়েছি আমি। আসবে আমার পূজনীয় শ্বশুর মশাই মাননীয় বীরেশ্বর মুখার্জি। বন্ধ করো হাসি বন্ধ করে আজকের এই খবরের কাগজটা দেখো। আগে আমি অনেক আগেই দেখেছি বাবা। তবু তুমি হাসছো। দীপঙ্কর, তুমি শুধু আমার জামাই নও, তুমি আমার উত্তরসূরীয় বটে। কারখানার দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম দীপঙ্কর। আর তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় অবিশ্বাসের খবরটা মারতে পারলে। এ আপনি কি বলছেন? একে বলছে প্রথম যদিও আমি কারখানায় আসতাম, কিন্তু তোমাকে ম্যানেজিং দায়িত্ব দেওয়ার পর থেকে আমি টোটালি চালাওয়া ছেড়ে দিয়েছিলাম। আপনি ভুল করছেন বাবা। এই সারে ভেজা দেওয়ার ব্যাপারটা সত্যি আমি কিছু জানি না। তবে আমার মনে হচ্ছে বেশি মুনাফার লোভে চক্রান্ত করে আপনার এই অতি বিশ্বস্ত কেউ এই কাজ করেছে। বিশ্বাসী কেউ মানে? কার এত বড় সাহস যে আমার কারখানায় 2 নম্বরে ব্যবসা করে? হু ইজ দ্যাট স্কাউন্ডারেল? আপনার অতি বিশ্বস্ত কাজের লোক ওই অবনী বাবু। না অবনী কাজ করতে পারে না। দীপঙ্কর তুমি বোধহয় ভুল করছো। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি অবনী বাবুকে আপনার মতো বিশ্বাস করে আমি ভুল করেছি। অবনী আমার এত বড় ক্ষতি করেছে? শুধু তাই নয়, ওই কোম্পানির কাছ থেকে অবনী দত্ত 1 লক্ষ টাকা চুরি করেছে। জানতাম বাবা, জানতাম এই খবরটা শোনার পর আপনি মুচড়ে পড়বেন, কিন্তু বাস্তব দেখেছি মেনে নিতেই হবে বাবা। বাস্তব দেখেছি মেনে নিতেই হবে। আপনি আমাকে ডেকেছিলেন দীপঙ্কর বাবু? হ্যাঁ, বলুন। বাবার সামনে সত্যি মিথ্যাটা যাচাই হয়ে যায়। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে ওই সার কারখানার ম্যানেজিং ডাইরেক্টরের আসনে বসার পর থেকে সারের কোয়ালিটি টেস্ট করে পজিটিভ রিপোর্ট নিয়ে ডেলিভারির ফাইলে সই করেছি। বলুন, আমি সত্যি বলছি নাকি মিথ্যে? আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? আমি সই করার পর সার ডেলিভারি করার সমস্ত দায়িত্ব আপনার। এম আই কারেক্ট? আগে হ্যাঁ। তাহলে অবনী ওই অরিজিনাল সার দীপঙ্কর টেস্ট করার পর হ্যাঁ। সেই সার ডুপ্লিকেট হয়ে মার্কেটে গেল কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন না নাকি বুঝো না বুঝার ভান করছেন? দীপঙ্কর বাবু, এসব আপনি কি বলছেন দীপঙ্কর বাবু? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, ভেজাল সারের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মনে হচ্ছে কোনো এক চক্রান্তের জালে আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। চক্রান্ত? তুমি কি দীপঙ্করের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইছো? আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাইছি না স্যার, আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাইছি না। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি নিজে দাঁড়িয়ে থেকে অরিজিনাল সার গাড়িতে লোড করিয়েছি। আর তারপর রাতের অন্ধকারে আপনার এই লোকজন সেই গাড়ি থেকে অরিজিনাল সার নামিয়ে গাড়িতে তুলে দিয়েছে ভেজাল সার। যার জন্য কোম্পানি হয়েছে বদনাম। আর সেই অরিজিনাল সার বিক্রি করে আপনি পেয়েছেন লক্ষ লক্ষ টাকা। মিথ্যে কথা? কিন্তু আমি যতটুকু জানি অবনী, তুমি একদিন দীপঙ্করের কাছে গিয়েছিলে কিছু টাকা লোন চাইতে, আর দীপঙ্কর তোমাকে সেই টাকা দেয়নি, আর তারই জন্য অমর বাবু কাছ থেকে চুরি করেছে 1 লক্ষ টাকা। যার কোনো হিসাব নেই। মিথ্যে মিথ্যে মিথ্যে
বিশ্বাস করুন স্যার, সব মিথ্যে কথা। যদিও মন মানতে চাইছে না, তবু আমি মেনে নিলাম অবনী যে তুমি ভেজাল সার সম্বন্ধে কিছু জানো না। কিন্তু কিন্তু কারখানার টাকা পয়সার সমস্ত হিসাব তো তোমার কাছে থাকতো, এই কথা তো তুমি অস্বীকার করতে পারো না। না, স্যার। তাহলে তোমার দায়িত্বে থাকা এতগুলো টাকা কোথায় গেল? বলে টাকাগুলোর কি পাকনা গজিয়েছিল যে উড়ে গেল? যায়নি স্যার, উড়ে যায়নি। আসলে ওই 1 লক্ষ টাকাটা কয়েকদিন আগে আমার কাছ থেকে নিয়েছিলেন ওই দীপঙ্কর বাবু। আপনার এই বুড়ো বয়সে উপস্থিত বুদ্ধির তারিফ করতে হবে, কিন্তু আপনিও ভুলে যাবেন না যে আমার উপস্থিত বুদ্ধি আছে। বাবা বাবা, আমি যতদূর জানি যে এই কোম্পানির একটা নিয়ম আছে, কোম্পানির মালিকও যদি কোম্পানির কাছ থেকে টাকা ধার নেয় তাহলে অবনীবাবু একটা ভাউচারে সই করিয়ে নেন। আপনার অতি বিশ্বস্ত এই ম্যানেজার বাবু, অবনীবাবুকে দয়া করে জিজ্ঞাসা করুন তো আমার সই করা ভাউচারটা কোথায়। রাইট রাইট। অবনী তুমি ওই দীপঙ্করের সই করা ভাউচারটা দেখাতে পারবে? ভাউচারটা মানে স্যার ওই ভাও কি করে আপনাকে বুঝাই বলুন তো স্যার। কি বোঝাবে তুমি? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম অবনী, আর তুমি প্রমাণ করে দিলে ওই যে বিশ্বাস নামক শব্দটা বর্তমানে কতটা মূল্যহীন। Shut up! আমাকে স্যার বলে ডাকতে তোমার লজ্জা হওয়া উচিত। লজ্জা লজ্জা লজ্জা, এই লজ্জার কথা আমি কাকে বলবো? কে বিশ্বাস করবে আমার কথা? এই রানী, এই কি হয়েছে বলো তো, খুলে বলো। বিয়ের দিন তোমার বাবা যে আমাকে হীরের নেকলেসটা দিয়েছিল, আজ সকাল থেকে সেটা আমি খুঁজে পাচ্ছি না। সে কি? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি? আরে অরিন্দমের দেওয়া ওই নেকলেসটার 5 লাখ টাকা দাও। এই রানী, তুমি মনে করে বলো তো, বাইরে কে কে কাল আমাদের বাড়িতে এসেছিল? বাইরের লোক বলতে অবনী কাকা। অবনী কাকা, কালকে তুমি তো বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়ি এসেছিলে না? গেছিলাম, দীপঙ্কর বাবু আমাকে ডেকেছিলেন, তাই গেছিলাম। ও মাই গড, এই কথাটা তুমি কেন আগে বলনি রানী? দীপঙ্কর, অবনীবাবু নেকলেসটা কোথায়? হ্যাঁ? নেকলেসটা কোথায়? নেকলেসটা কোথায়? অবনী কাকা, আরে আমার পোড়া এতগুলো বছর সততার সাথে কাজ করার পর এই বয়সে চোর অপবাদটাও আমার ভাগ্যে। অবনী কাকা। দীপঙ্কর বাবু আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। আরে কোথায় আছে? অভাবে স্বভাব নষ্ট। আমার মনে হচ্ছে এই অবনীবাবু ওই নেকলেসটা। না 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 না, তুমি তুমি অহেতুক অভিযোগ করছো দীপঙ্কর। অবনী রানীকে তার নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই নিজের মেয়ের গয়না সে কখনো চুরি করতে পারে না। অবনীর প্রতি এটুকু বিশ্বাস আমার এখনো আছে। আমার কিন্তু সে বিশ্বাস নেই। দীপঙ্কর, এ তুমি কি বলছো দীপঙ্কর? এ কথা উচ্চারণ করা মহাপাপ। लेकिन জেনে শুনে এত বড় পাপ হজম করা যে মহা পাপ আছে দিদি ভাই। কে আপনি? আরে আমিও পঞ্চাননশীল আছি। ও আপনাদের মধ্যে ও অবনী বাবু। ও আগে আমি অবনী দত্ত, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। আরে আমিও তারামা জুয়েলার্সের মালিক গোপী বল্লভ শীলের ছেলে আছি। এই বাবা আপনাকে 4 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন কি ও বিকেল দিকে গিয়ে একটা দোকানে সই করে আসতে। টাকা সই, আমি তো স্যার কিছুই বুঝতে পারি। আমিও তো কিছুই বুঝতে পারছি না অবনী। আরে আমি আপনাদের বুঝিয়ে বলছি। সকাল দিকে আমি দোকানে ছিলাম না। এই ভদ্রলোক বাবার কাছে একটা নেকলেস বিক্রি করতে গিয়েছিলেন। আপনি দাঁড়ান। ভাই, আপনি যা বলছিলেন বলে যান। হ্যাঁ, ও বাবা নেকলেসটা দেখে ওনাকে প্রথমে মানাই করেছিলেন, বলেন কি এত দামি নেকলেস আপনি মশাই বিক্রি করবেন না। লেকিন ওনার পিড়াপিড়িদের কথা শুনে বাবা কিনে ভি নিল। ওর দাম ভি ঠিক করলো 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? আরে বুঝতেই তো পারছেন এখন চুরি ছিনতাই ডাকাতির ভয়ে অত টাকা তো আর দোকানে রাখা যায় না। তাই বাবা ব্যাংকের থেকে তুলেই আমাকে পাঠিয়ে দিলেন ওনার কাছে। হ্যাঁ আচ্ছা, বলেন না ওই নেকলেসটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর, আর ডিজাইন করে লেখা भी আছে RRT। ও অবনী
অবনী, তোমাকে তোমাকে চিনতে আমি এত বড় ভুল করলাম। এর চেয়ে তুমি যদি একটা ছুরি এনে আমার এই বুকটাতে বসিয়ে দিতে অবনী, তাহলে আমার এতটা যন্ত্রণা হতো না। যতটা যন্ত্রণা তুমি বিশ্বাসঘাতকতা করে দিলে। বাবা অমনি কাকা আমি আপনাকে আগেই বলেছিলাম, জুতো যতই দামি হোক না কেন সেটা পায়ের তলায় থাকে। হারামজাদা, শুধু কোম্পানির টাকাই চুরি করিসনি, আমার বইয়ের গয়না চুরি করা। ভগবান, আজকের দিনটা দেখার আগে আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমার মৃত্যু দিলে না। অমনি কাকা এখনো মায়া কান্না বন্ধ করুন। বাবা আপনি দাঁড়ান। ভাই তুমিও দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। না 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 দেবক্ষ না। অবনী আমার অনেক দিনের সাথী, কাজেই ওকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারবো না। একটা সমুদ্র থেকে কয়েক কোটি জল তুলে নিলে সেই জল শূন্য হয়ে যায় না। তবে অবনী, তোমার এই মতিভ্রম কেন হলো আমি জানি না। এই মুহূর্তে তোমাকে আমি জানিয়ে রাখতে চাই, তোমাকে আর আমার প্রয়োজন নেই। মায়া কান্না বন্ধ করুন। হাসি, কি বিভৎস হাসি! তবে হাসি আমি হাসছি না, হাসছে চক্রান্ত, হাসছে শয়তান। পরাজিত ঈশ্বর মাথা নিচু করে অধর্মের আদালতে ধর্মের প্রাণদণ্ডের আদেশ শুনছে। কসাই লোভ লালসার হিংসার কাটা বেঁধা জুতোর তোলায় রক্তাক্ত হয়ে কাঁদছে মায়া, মমতা, বিশ্বাস। মিথ্যার কারাগারে সত্যবন্দী হয়ে বলছে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? কে আপনি? এই কারখানায় প্রবেশ করলেন কি করে? কারখানা দারোয়ান কি ঘুমোচ্ছে? দারোয়ান নয়, সারা দেশের দারোয়ান আজ গাঁজা খেয়ে ঘুমোচ্ছে। তা না হলে দেশে তো সন্ত্রাসকারীরা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে কি করে গো বাবু? বাবা একে আমি খুব ভালো করে চিনি। না চিনতেও তো পারেন গো বাবু, না চিনতেও তো পারেন। ভেবে দেখুন তো, সীতা রাবণকে চিনতে পারেনি, রাবণ বিভীষণকে চিনতে পারেনি, আর দশরথ কইকে চিনতে পারেনি বলেই কিন্তু রামায়ণ সৃষ্টি হয়েছিল। গেট আউট, বেরিয়ে যান। এটা পাগলামি করার জায়গা নয়। তাহলে পাগলামি করার জায়গা কোনটা গো বাবু? পাগলা করো। সারা পৃথিবীটাই আজ পাগলা করো। যাকে চলে যেতে যখন বলছেন তখন আমি চলেই যাচ্ছি। তবে হ্যাঁ, যাবার আগে একটা কথা বলে যাই বাবু মশাই, ধৃতরাষ্ট্রের মতো অন্য না হয়ে চোখ মেলে দেখুন, আপনার সীতাকে চুরি করতে এসেছে রাবণ। সাবধান, সাবধান, সাবধান! বাবা ওর শাস্তিটা। শাস্তি, ওর শাস্তি আমার ধিক্কার, আমার ঘৃণা, আমার অবিশ্বাস। আপনি আমাকে যত বড় শাস্তি দিন না কেন সব আমি হাসি মুখে সহ্য করে দিতে পারবো, কিন্তু দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না স্যার, অবিশ্বাস করবেন না। অমনি কাকা
অমনি পৃথিবীতে যদি ন্যায় অন্যায় থেকে থাকে, যদি ধর্মের বিচার থেকে থাকে, তাহলে এত বড় অন্যায় যে করেছে তার শাস্তি হয় একদিন হবে। সেদিন আপনি বুঝতে পারবেন যে বিশ্বাসী আর কে অবিশ্বাসী, কে সাধু। অমনি তুমি মহারাজ সাধু হলে আমি আজ চোর বটে। অমনি বাবা তুমি অমনি কাকাকে ফেরো বাবা, যাও নইলে যে সংসারে বড় অমঙ্গল হবে বাবা, তুমি ফেরো বাবা, ফেরাও। বাবা বাবা রানী ঠিক কথাই বলেছে। এইভাবে যদি অবনীবাবু চলে যায় তাহলে সারে ভেজাল দেওয়ার ব্যাপারটা কি হবে? পুলিশ তো আর আমাদের ছেড়ে কথা বলবে না। কামিং মিস্টার মুখার্জি, এস কামিন। কিছু মনে করবেন মিস্টার মুখার্জি, আপনার নামে একটা থানায় ওয়ারেন্ট আছে। তাই উপর মনে চাপে আপনাকে আমার সাথে আবার থানায় যেতে হবে। মুখার্জি বংশের ঐতিহ্যকে দুপায় মারিয়ে কেউ কেউ কোনোদিন থানায় যায়নি অফিসার। তাই তাই আপনার কাছে অনুরোধ, ব্যাপারটাকে আপনি আদালত পর্যন্ত ঘোরাতে দেবেন না। আই এম সরি মিস্টার মুখার্জি, আপনি জানেন আইন সবার জন্য সমান। স্যার স্যার আমি বলছিলাম কিছু টাকা পয়সা। What? আপনি কি ভেবেছেন আর 5টা পুলিশ অফিসার মতো আপনি আমাকে ঘুষ দিয়ে কিনে নিতে চাইছেন? না দীপঙ্কর বাবু, এই দীপেন্দ্র সেনের মতো কিছু পুলিশ অফিসার আছে বলে আপনি মানে আপনারা সবাই কিন্তু সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারছেন। মিস্টার দীপঙ্কর চ্যাটার্জি, একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দিতে আসার অপরাধে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু না, আপনি না জেনে প্রথমবার ভুল করছেন, তাই আপনাকে আমি আজকের মতো ছেড়ে দিলাম। আর দ্বিতীয়বার যদি এই ভুলটা করেন তখন আমি কিন্তু ভুলে যাব যে আপনি বীরেশ্বর মুখার্জির জামাতা। আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মিস্টার মুখার্জি, আইন নয় এই মানবিকতার খাতিরে বলছি, আপনার হাতে হ্যান্ডকাপ না করে আপনার সম্মান অক্ষুণ্ণ রেখে বলছি, প্লিজ আপনি আমার সাথে চলুন। কাঁদিস না। তোর এই বাবার উঁচু মাথাটা আজকে পাপের ভারে নুয়ে যেতে বসেছে। প্রভু যীশু খ্রিস্টের মতো অঘটনের পেরেকে বিদ্ধ হতে হলো। ঘটনার ক্রুশে আমি দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছিলাম আমার এই পরাজয় দেখে আমার ওই পূর্বপুরুষ লজ্জায় মাথায় মুখ ঘুরিয়ে নিয়েছে। তারা বলছে, ছি ছি বীরেশ্বর, তোমাকে মুখার্জি বংশের বংশধর ভাবতে লজ্জা করছে, লজ্জা। চলুন অফিসার, চলুন। মুখার্জি বংশ আজকে ধ্বংস হতে বসেছে, তাই মায়া বাড়িয়ে লাভ কি? আজ পট্ট মনে পড়ছে ওই শান্তিলতার কথা। অহংকার যে পতনের মূল, সেই কথাটার সার্থকতা। তাই তো ভেতর থেকে চেতনাটা বারবার চিৎকার করে বলছে, মানুষ হয়ে জন্মেছি তবু কাউকে ভাবিনি তো মানুষ, সেই দোষে বুঝি চুপসে গেল আমার অহংকারের ফানুস। না জানি কোন অভিশাপে মোর সততার আলো হলো ক্ষীণ, বুঝি এবার উঠবে নতুন সূর্য, আসবে দিন বদলের দিন, দিন বদলের দিন, দিন বদলের দিন। দীপঙ্কর, তুমি বাবাকে ফেরো। দীপঙ্কর, যাও যাও, দীপঙ্কর যাও, নইলে এই বাড়ির সম্মানের সঙ্গে সঙ্গে আমার বাবার জীবনটা বিসর্জন হয়ে যাবে। তুমি যাও দীপঙ্কর। বাবা, বাবা, বাবা আমি বিসর্জন নই রানী,
বোধনের আগেই বিসর্জন করে দিলাম। এই মন্টু, এই! তুই যা অভিনয় করলি না, তাতে মহানায়ক উত্তম কুমার এখন বেঁচে থাকলে তোর কাছে হার মেনে যেত রে। অভিনয় তো তুমিও কম করছো না গুরু। বীরেশ্বর বাবু ঘর জামাই হয়ে সেজে তারই সম্পত্তি হরণ করতে এতদিন তুমিও ফাইন অভিনয় করে এসেছো। শয়তান দেখেছিস? শয়তান দেখিস নি না? আমাকে দেখ, আমি হচ্ছে এই কলির শয়তান। প্রথমে রানীকে আবিষ্কার করেছি, তারপর তার বাপটাকে করেছি নমস্কার। এবার আমি করব আমার রাস্তাটা পরিষ্কার। তারপর আমি রানীকে করেছি অত্যাচার। এবার আমি সবকটাকে করব শালা তিরস্কার। তুমি যজ্ঞ শুরু করেছো গুরু। সালা নিজেই নেকলেসটা চুরি করে অবনীকে চোর সাজাল, নিজেই 2 নম্বরই চোর সার সাপ্লাই করে অবনীকে কেস কাওয়ালে। এবার কি করবে গুরু? তবে আর যাই করো গুরু, ওই বীরেশ্বর মুখার্জিকে কাঁদিও না। ও সারা জীবনে কোনোদিন কারো ক্ষতি করেনি। কিন্তু আমি ওর ক্ষতি করব, কারণ ওর ক্ষতি না করলে যে ও শালা আমার ক্ষতি করে দেবে রে। ওস্তাদ! মন্টু, হিংসতার গর্ভে বর্বরতার ঔরসে পাপের আতুর করে আমি জন্মেছি। অধর্মের হাত দিয়ে জ্বালেছি আমি ধর্ম পোড়াবার আগুন। আমার ভালো লাগে মেয়েদের নিয়ে খেলতে, যেমন তোর বৌদিকে নিয়ে খেলবো। আমার ইচ্ছা করে ভগবানকে 2 নম্বরই ধান্দার কর্মচারী করে রাখতে, এমন পূজনীয় শ্বশুর মশাইকে করলাম। ত্রেতা যুগে জন্মেছি রাবণ হয়ে, তারপরে কংস হয়ে জন্মেছিলাম। আর কলিকালের সবাই আমাকে মানুষ বলে, কিন্তু শালা আমি মানুষ নই রে, আমি মানুষ রূপী জানোয়ার। জানোয়ার! জানোয়ার! এ তো বহু ছকমারি কম হয়ে গেল। সেদিন সালা ওই রুটি চুরি করার নামে পাগলাটার নামে থানা এফআইআর করে আমার भी सत्यानाश হয়ে গেল। ওই সালা পুলিশ वाला বলে নাকি আমি भी সালা চোর আছি। মিস্টার আগরওয়াল, চোর কি বলছে? আপনি তো পুরোপুরি ডাকাত। জয়শ্রীরাম, কে কি বাত বলছেন বারবার? ঠিক বলছি। আপনার মতো যেসব অসাধু ব্যবসায়ীরা আইনকে ডোন্ট কেয়ার করে কালোবাজার আর মুনাফাবাজি করছেন, তারা প্রত্যেকে ডাকাত আর একজন আইন রক্ষক হয়ে তাদেরকে প্রত্যেককে ধরে আমি লোকাবে পাঠাবো। বাস বাস দারোগা সাহেব, বহুত উল্টা সিধা বাতচিত করলেন। এবার একটা আমার ছোট্ট সওয়ালের জবাব দেবেন কি? বলুন কি সওয়াল? পেটে যদি ভুক থাকে তো 10-20 লাখ রুপিয়া মানিয়ে নিন, আমি अभी মিটাইয়া দেবে। মিস্টার আগরওয়াল, ওই একটা কথাতেই আপনার চরিত্রটা পরিষ্কার হয়ে গেল। যে বিজনেসম্যান কোথায় কোথায় 10-20 লাখ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে, সে আর যাই হোক, সে কখনো সৎ বিজনেসম্যান হতে পারে না। অনেক অভিযোগপত্র থানায় জমা আছে। সামান্য মুদিখানা দোকানের সাইনবোর্ডে আড়ালে আপনি আপনার গোডাউনে আন্ডারগ্রাউন্ডে স্টক করে রেখেছেন। ওই বিখ্যাত ব্যবসায়ী বীরেশ্বর মুখার্জির পাচার হয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকার সার। না সব না, আমি সাগর বলে, হ্যাঁ, তথ্য প্রমাণ আমার হাতে আছে। তবু আজ আমি চলে যাচ্ছি। নেক্সট যেদিন আপনার সাথে মোলাকাত হবে, সেদিন কোনো আইন আপনাকে বাঁচাতে পারবে না। ওই কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে এমন মারবো যে আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা দেখে আতঙ্কে শিউরে উঠবেন। जिंदगी टच भी करते पारबी ना। वही फुटा करबा तुलिए दिए हम ही बनिए जाबे बांग्ला फिल्म इंडस्ट्रियल प्रोड्यूसर हरीश अग्रवाल।
ফেরিওয়ালা ফেরিওয়ালা আমি ফেরিওয়ালা ফেরি করি আমি আসল জিনিস নয় বাড়িয়ে বলা ফেরিওয়ালা আমি ফেরিওয়ালা ও দাদা নগদা দামে সস্তা পেতে জানিয়ে জান যার যার উচিত কেউ ঠকেছ প্রমাণ হলে কেউ ঠকেছ প্রমাণ হলে খাবো যে কানমলা ও দাদা খাবো যে কানমলা ফেরিওয়ালা আমি ফেরিওয়ালা ফেরি করি আমি আসল জিনিস নয় বাড়িয়ে বলা ও দাদা এই দেখুন দেখুন এদিকে আসুন এখানে আসুন এই দেখুন আমার ব্যাগের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের চুড়ি মালা বাল্লা খেলনা আপনার সন্তানদের জন্য নিতে পারেন এছাড়া বৌদির জন্য নিতে পারেন আলতা চিরুনি ও দাদা কেন 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 আপনি বিয়ে থা করেননি আর ছেলে পেলে ও সরি বিয়ে থা করেন ছেলে পেলে ভগত থেকে আচ্ছা বেশ বেশ কিছু মনে করবেন না দেখুন আমার কাছে বিভিন্ন রকমের বই রয়েছে গল্পের বই নাটকের বই যাত্রা বই আপনি বই নিতে পারেন ও সময় নেই না আসলে আজকালকার দিনের মানুষের হাতে হয়তো সময় নেই যাকে কিছু মনে করবেন না আমি একটু দেখি ওই দিকটাই বিক্রি করতে পারি কিনা হ্যাঁ বার খাওয়াচ্ছেন দাদা আসলে কি জানেন আরে বাবা এখনকার দিনে বিভিন্ন কোম্পানি তো বিভিন্ন ফ্রি গিফট হিসেবে ব্যবহার করে জিনিসপত্র বিক্রি করছে আমার তো কোনো কোম্পানি নেই তাই এই গানের গলাটাকে ফ্রি গিফট হিসেবে বিক্রি করে মানে আমি বেচতে চাইছি কিন্তু যাই বলুন দাদা ভালো গান গাইলে কি হবে ভালো বিক্রি হতে চায় না পোশাক আপনি রাজনীতি করেন রাজনীতি করলে বুঝতেন এই পার্টির লোক ওই পার্টির লোককে মেরেছে ওই পার্টির লোক ওই পার্টির লোকের ঘর ভেঙে দিয়েছে তাই কোনো পার্টি যাতে আমাকে টার্গেট করতে না পারে তাই সমস্ত পার্টির লেভেল আমি আমার সারা শরীরে এঁকে নিয়েছি ওই নামটাতেই তো দাদা শুনলে হেসে গোড়াগড়ি খাবেন আরে মা বাবা শখ করে নাম রেখেছিল রাজা আরে বাবা এই পেটের জন্য দুটো অন্ন জোগাড় করতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফেরি করে বেড়াই এরপরে সিনেমা দেখার কাছে ইন্টারেস্ট থাকে তাছাড়া আমার জীবনটা একটা বিরাট মানে সিনেমার হিস্ট্রি দাদা ওই রাজ কাপুর বেঁচে থাকলে না আমার জীবন নিয়ে একখানা এই সিনেমা তৈরি করে ফেলতো হ্যাঁ আমি থাকি উত্তরপাড়া ওই বস্তিতে আমার সঙ্গে থাকে আমার আশ্রয়দাতা কাকা আমার শ্বশুরমশাই এবং আমার স্ত্রী রাজা তোমাকে দেখার পর কেন মনে হচ্ছে তুমি কত আপনজন দাদা তুমি কত প্রিয় এই বলছিলাম রাজা তুমি আমার সঙ্গে আর বাড়ি যাবে সে কি দাদা ঠিকই বলছি রাজা ঠিকই বলছি আমি বাংলা সিনেমায় অভিনয় করি আর একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর মর্যাদাতে জানি রাজা তুমি যে গান গেয়ে আজ ফেরি করছো এই সামান্য ফেরি করার জন্য তোমার এই গান নয় রাজা আমি তোমাকে বড় গায়ক করে তুলতে চাই রাজা স্বপ্ন দেখাচ্ছেন দাদা স্বপ্ন দেখাচ্ছেন ভালোবেসে বিয়ে করার অপরাধে আমার বাবা আমাকে একেবারে কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আপনি কি শুনেছেন সেই স্বপ্ন ভাঙার গান শুনেছি রাজা শুনেছি তোমার সঙ্গে কি অদ্ভুত মিল দেখো রাজা তোমার স্বপ্নগুলো যেমন তোমার বাবা ভেঙেছে আমার স্বপ্নগুলো আমার বাবাই ভেঙেছে দাদা ঠিকই বলছি বাবা হ্যাঁ বাবাই তো দাদা যাকে ওসব কথা এখন পরে হবে দাদা বলে যখন ডেকেছো তখন তোমাকে আর কিন্তু কষ্ট করে ফেরি করতে হবে না কিন্তু আমি তোমার প্রতিভার বিকাশ ঘটাবই কিন্তু আমি যে বললাম আমি তো একা থাকি না আমার সঙ্গে আরো অনেকে থাকে তাতে কি হয়েছে আমার তো বিশাল বাড়ি সেই বাড়িতে আমি একাই থাকি আজ থেকে না হয় আমরা এক পরিবার হই একসঙ্গে থাকবো আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না আমি গাড়ি দিকে দাঁড়াচ্ছি তুমি তাড়াতাড়ি এসো কিন্তু আসছো কিন্তু এসো জানি না
জানি না ভাগ্য বিধাতা আমার ভাগ্যটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমারও তো ইচ্ছে করে, জানেন, আমারও তো ইচ্ছে করে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করি, মায়ের কোলে মাথা রেখে ঘুমোই, আর মা তার স্নেহের হাতটা আমার মাথায় বুলিয়ে দিই। তাই তো আমি সকলকে ডেকে ডেকে বলি, कोई लौटा दे मेरे बीते हुए दिन, कोई लौटा दे मेरे बीते हुए दिन, कोई लौटा दे मेरे बीते हुए दिन, बीते हुए दिन जो मेरे प्यार वाले दिन, कोई लौटा दे मेरे। না যাই, দেখি দাদা আমার জন্য গাড়িতে অপেক্ষা করছে, দেখি। দেখে যা আমি কাদের নিয়ে এসেছি, এরা সব আমার আপনজন, এরা আমার কাছের মানুষ। তুই তাড়াতাড়ি জল খাবার নিয়ে আয়। সত্যি সত্যি আজ অনেক দিন পর আমি প্রাণ খুলে হাসলাম। জানেন মা মারা যাওয়ার পর থেকে আমি বড় একা হয়ে পড়েছিলাম, আর এই একাকিত্ব জীবনের যেন নিঃসঙ্গ কাটাবার কোনো অধিকারই ছিল না। কে বললো আপনার কোনো অধিকার নেই দাদা? আপনি একা নন, দেখুন আজ থেকে আমরা সবাই আপনার সাথে আছি। ঠিক বলেছো বোন, ঠিক বলেছো। আজ তো আমি একা নই, আজ আমার অনেক কাজ। আজ আমি এই ভাইটাকে আমি বড় শিল্পী করে 10 জনের একজন করব। আপনারা দেখবেন আমি একদম বাড়িয়ে বলছি না, এই ভাইটা একদিন বড় অভিনেতা হয়ে দেশের 10 জনের একজন হবে। দাদা হ্যাঁ, আমি বলছি কি, আমাকে শিল্পী করার আশা তুমি মন থেকে মুছে ফেলো। আর তাছাড়া আমরা সবাই তোমার ঘাড়ে চেপে খাবো, সেটাও কেমন দেখতে লাগে। তার চাইতে তুমি এক কাজ করো, তুমি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও। তোকে আমি রাস্তা থেকে তুলে আনলাম চাকরি করার জন্য। এবার শোনা, বলছি তুই তো খুব ভালো গান করিস, আর অভিনয় এবং নাচটা আমি তোকে শিখিয়ে দেবো। একবার অভিনয় করা শুরু কর, দেখি বড় বড় প্রডিউসাররা তোর পিছনে লাইন দেবে রে, আর তখন তুই অভিনয় করে আমাদের সকলকে খাওয়াতে পারবি। তোমাকে কি বলে যে আশীর্বাদ করবো বাবা, ভেবে পাচ্ছি না। আশীর্বাদ করুন যেন আমি আমার শত্রুকে খুঁজে পাই। শত্রু এতদিন আমি বাস করতাম একই শত্রুর ছবি নিয়ে। ওই ছবিটা কার দাদা? আমার পরম পূজনীয় বাবা, বাবা যে আমাকে এবং আমার মাকে তার বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। তবে যদি কোনোদিন এই লোকটার আমি দেখা পাই দাদা, আমার জীবনের হিসেবটা আমি বুঝে নেব। দাদা তবে রাজা, রাস্তায় ঘাটে যদি কোনোদিন ওই লোকটার দেখা পাস, এই ছবিতে লুকিয়ে থাকা শয়তানটা তুই আমাকে খবর দিস ভাই। ভাই হয়ে দাদার এইটুকু উপকার তুই করিস ভাই, করিস ভাই। বলবো দাদা, করবো। যে কৃতজ্ঞতার নাক পাশে তুমি আমাদের সকলকে বদলি করলে, সেই কৃতজ্ঞতার বসেই বলছি, আজ থেকে তোমার শত্রু আমার শত্রু, তাই সেই শত্রুর মোকাবেলা আমি করবই। দেখি তো ছবিটা, দেখি তো।
বন্ধ করলেন কেন জানেন না? প্রত্যেক দিন সকালবেলা ড্যান্স না করলে আমার মুডটা ঠিকঠাক থাকে না জানেন? এই পেয়ারা পাড়ার জন্য আমার ইচ্ছা করছে আপনাকে। তোমার কি ইচ্ছে করছে তা আমার জেনে দরকার নেই, কিন্তু এই মুহূর্তে আমার ইচ্ছে করছে তোমার গালে ঠাস ঠাস করে ঠিক আপনি আমার গালে চড় মারবেন। জানেন জানেন আমি কার মেয়ে? আজ তোমার মাকে বড় দেখতে ইচ্ছে করছে, যে মায়ের কলঙ্কিত গর্ভ থেকে তোমাদের মতো কালপিটদের জন্ম হয় কি করে? আমার মায়ের নামে একটা বাজে কথা বললে না, এই বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দেব। সাবাস সাবাস পাখিতে সাবাস। হ্যাঁ, তোর গিন্নিমা আমার মা তুলে কথা বলেছে তাই চটটা মেরেছি। এতই যদি তোর গিন্নিমার প্রতি দরদ, তোর গিন্নিমার হাত ধরে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমি কিন্তু যাবো না পাখি দিদিমণি। কেন 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 এই বাড়ি থেকে যাবি না কেন? এই বাড়িটা কি তোর বাবার বাড়ি যেখানে থাকবে? তুই আমার গালে চড় মারলি? হ্যাঁ মারলাম। গিন্নিমা তোকে মা তুলে কথা বলেছিল বলে তুই গিন্নিমাকে চড় মেরেছিস, আর তুই তুই আমার বাপ তুলে কথা বললি তাই আমি তোকে চড়টা মারলাম। তোর কাছে তোর মাও যা, আমার কাছে আমার বাপও তাই। গিন্নিমার মধ্যে খুব যা দরদ দেখছি। তোদের মতো নিচু তলার মানুষগুলো না আমার আর জানতে বাকি নাই। তোরা যার কাছে টাকা পাবি তার প্রতি দরদ দেখাবি। ঠিক ঠিক বলেছো পাখিদি, ঠিক বলেছো। নিচু তলার মানুষগুলোর খবর দেখছি বেশ ভালোই রেখেছো। আসলে সারা জীবনও নিচু তলার মানুষগুলোর সাথেই মিশে এসেছো, তাই তাই নিচু তলার থেকে উঠে এসে উঁচু তলার মানুষগুলোর সম্মান আপনি করতে শিখেছেন। যদি ভালো চান তো যে হাত দিয়ে গিন্নিমাকে চড় মেরেছে সেই হাত দিয়ে গিন্নিমার পা ধরে ক্ষমা চাইবেন। পরিবারকে ধ্বংস করার জন্য একটা অশুভ সাইক্লোন দ্রুত গতিতে আমাদের থেকে এগিয়ে আসছে। এই কলি চোখের কালো কালি সর্বাঙ্গ মেখে ওই সাইক্লোনের ধাক্কায় আমরা যে অন্ধকারে হারিয়ে যাচ্ছি। আমাদের এই বাড়িতে থেকে আমাদের পাপের পোছা তুই কেন মাথায় তুলবি ছোটকা? ঠিক বলেছো তুমি শান্তিলতা, তুমি ঠিক বলেছো। আমাদের পাপের ভার ও বয়ে বেড়াবে কেন? চলে যা চলে যা, তুই এই পাপপুরি থেকে অনেক দূরে চলে যা রে ছোটকা, যেখানে কেউ চক্রান্ত করে জাল পড়ে না, যেখানে অহংকার করে কেউ নিজের অভিশাপকে কাছে টেনে আনে না। বেশ বেশ কর্তাবাবু, বেশ চলেই যাচ্ছি কর্তাবাবু। আজ পর্যন্ত আপনার কোনোদিন কোনোদিন কোনো কথা অমান্য করিনি, আর আজকেও করবো না। তাই আজই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ছোটকা 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 যদি কোনোদিন ওই কান্নার দল আপনাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে সবার প্রথমে আমাকে স্মরণ করবেন। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন আমি এসে আপনাদের পায়ে ধরে আমাদের ওই ভাঙা বাড়িতে নিয়ে যাব। আমাদের ওই ভাঙা বাড়িতে আপনাদের পায়ের ধুলো পড়লে ওই দেবতার আসন থেকে হর পার্বতীর মূর্তি সরিয়ে আপনাকে আর গিন্নিমাকে সেই আসনে বসিয়ে পুজো করব। দয়া করে এই সুযোগটুকু আমার কাছ থেকে কেড়ে নেবেন না কর্তা বাবু। কর্তা বাবু শুনলে তুমি শুনলে ওর কথাগুলো? তোমার জামাই শিক্ষিত জামাই হয়ে, তোমার পছন্দ করা জামাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ বংশের পোশাক পরে তোমার পছন্দ করা জামাই আমাদের রাস্তা করে ছুড়ে ফেললো। ওই নিচু তলার মানুষটা যে আমাদেরকে দেবদেবীর আসনে বসিয়ে শ্রদ্ধা করে গেল গো। এখনো সময় আছে, দয়া করে তুমি এসে নিবসবের প্রাচীরটা ভেঙে দাও। ফেলবো শান্তিলতা, ফেলবো।
আর ওই প্রাচীরটা ভাঙতে ভাঙতে আমি ভগবানের কাছে চিৎকার করে বলবো, ভগবান, সবার বিচার তো তুমি করো, তোমার বিচার করবে কে? যে ডাকে সে তোমায় পায় না, না ডেকে তোমায় পেয়েছে। জাত বড় না মানুষ বড়, কাকে তুমি আগে গড়ো? এ দুনিয়ায় সবাই সমান, যে মানুষ হয়ে জন্মেছে। অমানুষ অমানুষ অমানুষ, ওই রাজা অমানুষটা কোথায় আছে সেই খবরটা পর্যন্ত আমাকে দিতে পারছে না। যত সব অপদার্থের দল। দাদা এত উত্তেজিত হচ্ছিস কেন? আরে কোনো চিন্তা করিস না, আমি তো তোর পাশে আছি নাকি, একদম চিন্তা করবি না। হায় রে বিশ্বাসঘাতক শান্তিলতা, ওই কাজকে হিরো ভেবে আসল হিরেকে আমি দূরে সরিয়ে দিয়েছি। শান্তিলতা, আমি ওই শকুনির বাজার চালে আমি হেরে গেছি। শান্তিলতা, আমি হেরে গেছি। আর এখনো অনেক বাকি। আমি টেলার চল রা, পিকচার আমি বাকি। আবার এখনই আমার বন্ধু আসবে। আপনার মেয়ে যেন রেডি হয়ে তার সাথে একটু নাচা গানা করে, একটু ড্রিঙ্ক করে, নইলে তুমি ভুলে যাচ্ছ, আমার মেয়ে কিন্তু তোমার স্ত্রী। এখনো তো তাই আছে, কিন্তু আমার কথা মতো কাজ না করলে আর আমার থাকবে না, জনগণের করে দেব। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, তুমি তুমি এত নেই। ছি ছি ছি। জানতে না, তাই না? তাহলে এখন জেনে যাও। এই পাখি, ছটকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস তো? বাহ 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 বাহ, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এই যে পূজনীয় শাশুড়ি থাকবেন, এখন থেকে বাড়ির সমস্ত কাজ আপনাকে করতে হবে। তেমন কিছু নয় রে বাবা, তেমন কিছু নয়। এই যেমন ধরুন বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, এই সব আর কি।